यज्ञोपवीतं परमं पवित्रं प्रजापतिरिजेश ऊजं पुरस्तात् आयुषग्रमग्रं प्रतीमञ्च शुभ्रं यज्ञोपवीतं बलोमस्तु तेजः। আকাশ বাতাস গ্রহ নক্ষত্রকে সাক্ষী রেখে পুরোহিত মন্ত্রোচ্চারণ করে চলেছেন, আর তার সাথে সাথে এই গুরু তার শিষ্যকে যজ্ঞোপবীত ধারণ করাচ্ছেন। এক্ষেত্রে সান্যাল মশাই নিজেই তার পুত্রকে যজ্ঞোপবীত ধারণ করাচ্ছেন। সত্যি বলতে পৃথিবীতে পিতা মাতার চাইতে বড় গুরু আর কেউ হয় না। তাই সব দিক বিচার করলে সান্যাল পুত্র একেবারে যোগ্য গুরুর সান্নিধ্যই পেয়েছে। আর সান্যাল মশাই মানুষটাও ভীষণ সজ্জন প্রকৃতির। মহাশয়কে যতবারই তারানাথের কাছে মটলেনে যেতে দেখেছি ততবারই তেনার সাথে কথা বলে আমার তাই মনে হয়েছে। এক ভবঘুরে কৃষ্ণ সাধকের জন্যেই নাকি সান্যাল মশাইয়ের সাথে আলাপ হয়েছিল আমাদের ঠাকুর মশাইয়ের। আর তখন থেকেই এনার সাথে আমার আর কিশোরীরও বেশ জমে যেত। কলকাতার কত অলিতে গলিতে ঘুরেছি আমরা একসাথে, তাই মাঝে মধ্যেই ওনার মধ্যে অন্তর্নিহিত থাকা আধ্যাত্মবাদের পরিচয়ও পেয়েছি। ভদ্রলোকের আধ্যাত্মবাদ আর উদার মনোবৃত্তি আমাদের বারংবার মুগ্ধ করেছে। সেই কারণেই তার একমাত্র পুত্রের উপনয়নে আসার জন্যে আমরা উদ্গ্রীব হয়ে উঠেছিলাম। সেই উপনয়নে তো আমরা এসেইছি, কিন্তু সেই পূর্ব রাতে ঘটা ঘটনার পর থেকে মনের মধ্যে হাজার প্রশ্নের সৃষ্টি হয়েছে, সাথে চিত্তে বিরাট ভয়। ভয় যে শুধু আমি আর কিশোরী পাচ্ছি এমনটা কিন্তু একেবারেই নয়। তারানাথও যে বেশ ভয় পাচ্ছে সেটা তার মুখ দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে। সশরীরে তারানাথ সান্যাল পরিবারে উপস্থিত থাকলেও তার চিত্ত হেথায় নেই, আর সেটাই স্বাভাবিক। তবে আমি বহুবার তার সাথে কথা বলার চেষ্টা করেছি, কিন্তু কোনোভাবেই তা সম্ভব হয়নি। যখন সান্যাল মশাই তার পুত্রকে যজ্ঞোপবীত ধারণ করালেন, ঠিক তার পর মুহূর্তেই আমি তারানাথের পাশে গিয়ে তার সাথে কথা বলার চেষ্টা করি, কিন্তু সেই মুহূর্তে ঘটে যায় এক চরম অনর্থ। পূর্ব রাতের ঘটা ঘটনায় আমরা সকলে ভয় পেয়েছিলাম আগের থেকেই। মনে একটা সংশয় তৈরি হয়েছিল যে কিছু একটা অনর্থ হবেই হবে, কিন্তু তা বলে এমন অনর্থ হবে তা আমি কেন এখানে উপস্থিত কেউই ভাবেনি। যজ্ঞোপবীত ধারণের সাথে সাথেই সান্যাল মশাইয়ের ছেলে অদ্ভুত আচরণ করতে শুরু করে। যতই হোক তার 12 বছর বয়স, বুদ্ধির সম্পূর্ণ বিকাশ না ঘটলেও কিছুটা বুদ্ধির ব্যাপ্তি তো ঘটেছেই। সেখান থেকে অমন কাজ করা মোটেই শ্রেয় নয়। সে যতই অবুঝ হোক না কেন, কেন যজ্ঞোপবীত ধারণের সাথে সাথেই সেই যজ্ঞোপবীত খুলে ভুঁইয়ে ফেলে দিয়ে ঘরের বাইরে বেরিয়ে যাওয়াটা মোটেই ঠিক কথা নয়। সনাতন ব্রাহ্মণ পরিবারের প্রতিটা সন্তানকে শিশু বয়স থেকেই শেখানো হয় ব্রাহ্মণ পরিবারের রীতিনীতি। তাই প্রতিটা ব্রাহ্মণ পরিবারে ছেলেদের কাছে এই যজ্ঞোপবীত বা পৈতের যে কি মাহাত্ম্য সেটা সকলেই জানে। কিন্তু তারপরেও সান্যাল পুত্র কেন এমন করলেন সেটা সকলেরই অজানা। উপনয়নের সময় যজ্ঞোপবীত ধারণের পর জ্ঞান তো তা শূন্য ভুঁইয়ে ছুঁড়ে ফেলে দেওয়া সত্যিই অন্যায়। তবে এমন কর্ম শুধু অন্যায়ই নয়, পাপও বটে। সে ঘটনার তীব্রতা বুঝে উঠতে না উঠতেই সান্যাল গিন্নির সাথে ঘটে যাওয়া ঘটনাটা দেখে উপনয়নে উপস্থিত থাকা সকলেই রীতিমতো শিউরে ওঠে। সান্যাল পুত্র হঠাৎ মুখে এক অদ্ভুত মন্ত্র জপতে জপতে বাড়ির বাইরে চলে যাওয়ার কারণ এবং সেই অনর্থ থেকে মুক্তি পাওয়ার উপায় হয়তো ঠিকই বের হতো, কিন্তু ছেলেকে আটকানোর জন্য যখন তার স্ত্রী দৌড় দিল তখনই প্রদীপের আগুন তার শাড়িতে লেগে যায়। প্রদীপের নিমিত্ত আগুনে একটা মানবদেহ পুড়ে ছাই হওয়ার যদিও কোনো কারণ ছিল না, কিন্তু চোখের নিমেষে সান্যাল পত্নীর দেহটা ঝলসে ওঠে।
নিরন্তর চেষ্টা করেও আগুনের কবল থেকে রক্ষা করা যায়নি তাকে। কিছুক্ষণের মধ্যে ভিজে কম্বল দিয়ে তাকে জড়িয়ে দেওয়া হলে শাঁড়ির আগুনটা নিভে গেলেও শরীরের 70% অংশ পুড়ে যাওয়ার কারণে তাকে বাঁচানো সম্ভব হয় না। একবেলার মধ্যেই সান্যাল পত্নী দেহত্যাগ করে। মুহূর্তের মধ্যে সান্যাল পরিবারের আনন্দের রেশ বদলে শোকের ছায়া নেমে আসে। সান্যাল মশাই স্ত্রীকে হারিয়ে একেবারে ভেঙে পড়েন, আর তার সাথে সাথেই 12 বৎসরের ছেলেকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। গোটা গ্রাম জুড়ে একেবারে রে রে রব উঠেছে। নানাজনে নানাবিধ মন্তব্য করছে। দুপুর পেরিয়ে বিকেল হয়ে আসে, কিন্তু তবুও খুঁজে পাওয়া যায় না সে সান্যাল পুত্রকে। এদিকে সান্যাল পরিবারের সকলেই ভীষণ উদ্বিগ্ন হয়ে উঠেছে। সান্যাল পত্নীর শেষকৃত্য সম্পূর্ণ করতে হবে। বিকেল গড়িয়ে সন্ধে নেমে পড়লেই মুশকিল হয়ে যাবে। আসলে পাড়াগাঁয়ে সন্ধেবেলা সদ্গতি করতে যাবার লোক পাওয়া বেশ চাপের। তাই সেখানে উপস্থিত প্রত্যেকেই দুশ্চিন্তা করে। সান্যাল মশাইয়ের বাবা সান্যাল মশাইয়ের উদ্দেশ্যে বললেন, মাধব, অনর্থই পরিবারের আজ নয় বাবা, এ তো বহু যুগ ধরেই চলে আসছে। তাই মনকে শান্ত করো। আমি জানি তোমার যে ক্ষতি হয়েছে কোনো কিছুতেই তা পূরণীয় নয়, কিন্তু এখন যা করণীয় সেগুলো তো আমাদের করতেই হবে। সান্যাল মশাই যথেষ্ট ভেঙে গেছেন তা তার চোখ মুখ দেখে যথেষ্ট বোঝা যায়, কিন্তু তবুও কষ্টকে নিজের মনের মধ্যে চেপে রেখে সান্যাল মশাই বললেন, কিন্তু পদ্মকে খুঁজে না পেলে বিষ্ণুপ্রিয়ার শেষকৃত্য কিভাবে সম্ভব বাবা? এমতা পরিস্থিতিতে আমাদের কারোর কিছু বলা উচিত হবে না, এটা ভেবেই আমরা চুপ ছিলাম। তারানাথও প্রথম থেকে চুপ থাকলেও সে এবার বলে, মাধব, তোমার বাবা কিন্তু একেবারে ঠিক কথাই বলছেন। তোমার ছেলের বাড়ি থেকে বেরোনোর পশ্চাতে যে তোমার পরিবারেরই কোনো এক অতীত কারণ রয়েছে সেটা তো তোমরা জানো। আর সে কারণ যে নেহাতি সাধারণ কোনো কারণ তা কিন্তু একেবারেই নয়। তাই বাবা যা বলছেন সেটাই করো। তারানাথের কথা যুক্তিযুক্ত হলেও সান্যাল মশাই কিছুতেই মানতে পারেন না বিষয়টা, কিন্তু উপায় নেই দেখে তিনি বলেন, ঠিক আছে, তোমরা যা ভালো বোঝো তাই করো, কিন্তু বিষ্ণুপ্রিয়ার মুখাগ্নি কে করবে বাবা? সত্যিই তো, একমাত্র সন্তান যদি থেকেও মায়ের মুখাগ্নি না করে তাহলে তো সেই বাবার মনে প্রশ্ন জাগবেই। তবে সে প্রশ্নের উত্তর তৈরি করে রেখেছিলেন সান্যাল মশাইয়ের পিতা। সান্যাল মশাই কথাখানা বলার সাথে সাথেই তার বাবা বললেন, তুমি চিন্তা করো না, অভাগী আমার বেড়া জালে পুড়বে না। ওর মুখাগ্নি করবে তোমার দাদার পুত্র। দাদার পুত্র কথাটা শুনে মনে হয় সান্যাল মশাই বেশ খানিকটা চমকে ওঠেন। যদিও প্রথমে কারণটা আমরা খুব একটা বুঝতে পারি না, আর সান্যাল মশাই চমকে উঠলেও খানিক হতচকিতভাবেই বলেন, বেশ, তবে তাই হোক। ও তো এই সান্যাল বংশেরই সন্তান। ওনার কথায় আমি থাকতে না পেরে বলেই ফেলি, হ্যাঁ, এটা একদম ঠিক কথা। এখন আর দেরি না করে এটা করাই শ্রেয়। আমি কথাখানা বলার পর কিশোরীও কথা বলতে শুরু করে। সে বলে, তাহলে আর দেরি করে লাভ নেই। সান্যাল মশাইয়ের পিতার যথেষ্ট বয়স হয়েছে, কিন্তু তবুও তিনি বেশ দৃঢ়। তবে দৃঢ় হলেও তিনি সকলের বড়, তাই বৌমার শেষ যাত্রায় তার চোখে জল আসবে এটাই স্বাভাবিক। তাই ভেজা কণ্ঠে তিনি বলেন, এখানে যারা আছো তারা সমারোহে মা সাজিয়ে নিয়ে যাও। হতভাগী যখন এ বাড়িতে এসেছিল তখন এ বাড়ির জন্য নিয়ে এসেছিল সৌভাগ্য। না জানি ওর বিদায়ের সাথে সাথে কোন দুর্ভাগ্য নেমে আসবে আমাদের জীবনে। কথাটা বলেই তিনি ওই স্থান ছেড়ে চলে যান। শুধু তিনিই নন, সান্যাল মশাইও সেই স্থান ছেড়ে চলে যায়।
উপনয়নে নিমন্ত্রিত যারা যারা উপস্থিত ছিলেন তারা সকলেই হাতে হাত লাগিয়ে দ্রুত মাধব গিন্নিকে বিদায় সাজে সাজিয়ে দেয়। সম্ভবত বিবাহের শাড়িতেই মুড়ে দেওয়া হয় তাকে, সাথে গহনা, সোহাগ, আলতা, সিঁদুর দিয়ে ভরিয়ে দেয় বাড়ির অন্যান্য মেয়ে বউরা। নিয়ম অনুযায়ী খাটুলি কাঁধে তুলে নিল বাড়ির ছেলেরা। হরির শব্দে মুখরিত হয় আশপাশ। মানুষ মরলে হরির নাম করতে হয়, কিন্তু কম বয়সী কেউ মরলে উচ্চস্বরে হরির নাম আর করা যায় না। আর মাধব গিন্নি বিষ্ণুপ্রিয়া সে তো রীতিমতো অল্প বয়সী, তাই এক্ষেত্রেও হরির শব্দ ভীষণ ধীর গতিতে ভেসে বেড়াচ্ছে বাতাসে। সান্যাল পরিবার শ্যামসুন্দরপুরে বেশ অভিজাত একটি পরিবার, তাই সান্যাল পরিবারে বিপদের কথা শুনে গাঁয়ের অনেক লোকই এসেছে মাধব গিন্নির শেষকৃত্য সম্পাদন করার জন্যে। সন্ধ্যা নেমেছে বেশ খানিকক্ষণ আগে। আঁধারে ঢেকেছে সমগ্র শ্যামসুন্দরপুর। কোতলপুর গ্রামের একেবারে লাগোয়াই শ্যামসুন্দরপুর গ্রাম। সময়ের সাথে সাথে শ্যামসুন্দরপুর হয়তো খানিক বদলেছে, তাই তারানাথের চোখে মুখে ফুটে উঠেছে এক স্পষ্ট প্রশ্নচিহ্ন। শুধু যে তারানাথের চোখে মুখেই প্রশ্নচিহ্ন ফুটে উঠেছে এমনটা নয়, কিন্তু আমার আর কিশোরীর মনের মধ্যেও তৈরি হয়েছে অনেক জটলা। যদিও মাধব সান্যালের দাদার পুত্র মাধব পত্নীর মুখাগ্নি করবে, এই কথা শোনার পর মাধব সান্যালের মুখের অদ্ভুত ভঙ্গির কারণটা আমরা কিছুটা বুঝতে পারি। শহুরে লোকেরা আজকের দিনে খানিক গোঁড়ামি কাটিয়ে উঠতে পারলেও এতটা খোলা মানসিকতার এখনো হয়ে উঠতে পারেনি। আর সেদিক থেকে দেখতে গেলে তো সান্যাল মশাইয়ের শিকড় সে তো এই গ্রামেই, তাই ওনারও মানতে একটু কষ্ট হয়েছিল। তবে এসবের মধ্যেও এটা কিন্তু মানতেই হবে যে মাধব সান্যালের বাবা বয়স্ক হলেও অনেক খোলা মনের মানুষ, না হলে এমন মর্মান্তিক পরিস্থিতিতে অমন এক সিদ্ধান্ত নেওয়া মুখের কথা ছিল না। তবে একটা কথা ভীষণ সত্য, শ্যামসুন্দরপুর গ্রাম জুড়ে সান্যাল পরিবারের আধিপত্য বেশ কঠোরভাবেই বিস্তারিত রয়েছে। না হলে একজন তৃতীয় লিঙ্গের মানুষ মাধব পত্নীর মুখাগ্নি করল, সেটা নিয়ে কেউই কোনো আপত্তি করল না। আমার বিশ্বাস এটা যদি গায়ের অন্য কোনো পরিবারের ক্ষেত্রে হতো তাহলে এতক্ষণে কুরুক্ষেত্র বেঁধে যেত। শুধু তাই নয়, সমাজ বিষয়টাকে মোটে ভালো চোখে দেখত না। ঘটনার সাথে সাথেই এই পরিবারকে একঘরে করে দিত। তবে আপত্তি কিংবা প্রতিবাদজনক ঘটনা না ঘটলেও শ্মশানেই নানা লোককে নানা রকম কথা বলতে শোনা যায়। একজন বয়স্ক ভদ্রলোক বলছেন, এই সব কিছুই পাপের ফল, বুঝেছ? সত্তরোত্তর বৃদ্ধ কথাখানা বলার পর আরও দুজন প্রতিবেশী বলে উঠল, হ্যাঁ তো একেবারে ঠিক বলেছ, এই পাপের ফল তো ভুগতেই হবে। আর তাছাড়া কথাতেই তো আছে, পূর্বজদের পাপের ফল উত্তরসূরিরাই ভোগ করে। এ বিধিলিপি খণ্ডাবে কে? পূর্বদিন রাতে আমরা যে শ্মশান ঘেঁষা দেউলের মাঠে আটচালায় আশ্রয় নিয়েছিলাম, আজ সেই শ্মশানেই মাধব পত্নীর শেষকৃত্য সম্পন্ন হচ্ছে। আমরা কাল রাতে যে শ্মশান মধ্যে অলৌকিক ক্রিয়ার আভাস পেয়ে সংকুচিত মনে ভয়ে নিয়ে সেই স্থান ত্যাগ করেছিলাম, আজ সেই শ্মশানেই আমরা বসে রয়েছি। যদিও মাধব পত্নী কাঁচা বয়সের মহিলা, তাই শ্মশানে নিয়ে এসে অগ্নি সংযোগের পূর্বে নিয়ম কানুনের সময়ে আমরা কাছাকাছি যাইনি। আর অগ্নিদানের পর তো আমরা শ্মশানের বাইরে চলে আসি। শুধু আমরা কেন, অনেকেই শ্মশানের বাইরে চলে এসেছে। গ্রীষ্মের সন্ধে মিষ্টি হাওয়া বইছে, সাথে দেউলের মাঠ আর শ্মশানটা কিছুটা থেকে থেকেই মশাল দিয়ে আলোকিত করে দিয়েছে। ফলে মাধব পত্নীর শেষকৃত্য সম্পন্ন হচ্ছে যথেষ্ট সমারোহের সাথে। আমরাও তাই কোথাও না গিয়ে শ্মশান মধ্যে না বসে দেউলের পাশে একটা বড় ভোলা গাছের নিচে বসে বসেই গ্রামবাসীদের কথা শুনছিলাম। আমি একা নয়, আমার সাথে ভীষণ মনোযোগ দিয়ে তারানাথ আর কিশোরীও শুনছিল। বিকেলে শ্মশানে আসার আগে থেকেই তারানাথ একটু চুপচাপ করেছিল।
সান্যাল পরিবারে আসার পর থেকেই তিনি চুপ করে আছেন। এর আগেও আমরা ভয়ানক সমস্ত অভিযানে গিয়েছি, অনেক বিপত্তির পর সেই সমস্ত দুঃসাহসিক অভিযানে সফলতাও এসেছে, কিন্তু সেই সব বারের থেকে এবার তারানাথ একটু বেশি চুপ হয়ে গেছে। তার এমন চুপ করে থাকাটা আমাকে এবং কিশোরীকে যথেষ্ট ভাবিয়ে তুলেছে। আর সেই ভাবনার জোরেই কিশোরী তারানাথকে জিজ্ঞেস করে, ঠাকুরমশাই, এখানে আসার আগেই সমস্যার টের পেয়েছিলেন তাই না? আর ঠিক সেই কারণেই আপনি আসবেন না বলেও আবার আসতে রাজি হলেন, তাই তো? কিশোরী বরাবরই ভীষণ ভালো একজন পর্যবেক্ষক, সেই কারণেই ও এমন একটা প্রশ্ন করেছে। তবে প্রশ্ন করলেও উত্তর তারানাথ সেই মুহূর্তে দেয় না, বরং সে কিশোরীর প্রশ্নটা কিছুটা এড়িয়েই সেখান থেকে উঠে যায়। তার উঠে যাওয়ায় প্রথমে আমরা বেশ অবাকই হয়েছিলাম, আর সেটাই স্বাভাবিক। কিন্তু পরক্ষণেই যখন দেখলাম তিনি সেই বৃদ্ধের সামনে গিয়ে দাঁড়িয়ে তাকে কিছু জিজ্ঞেস করছেন, তখন বুঝলাম যে তিনিও আসলে রহস্যের মধ্যেই আচ্ছাদিত রয়েছেন আর নিজের মননেই ক্রমাগত পথ খুঁজে চলেছেন। সময় নিজের চালে এগিয়ে চলে নিজের মতন। সন্ধ্যা পেরিয়ে রাত বাড়ে। মাধব পত্নীর সৎকার সম্পন্ন হলে আমরা সকলেই সান্যাল বাড়ির পথ ধরি। গায়ের লোকজনের মনের জোর যেমন প্রবল হয়, তেমনি তার থেকে বেশি প্রবল হয় অন্তররন্ধ্রে জমে থাকা কুসংস্কারগুলো। হ্যাঁ, ভূত প্রেত, হাওয়া বাতাস, উপসর্গ অনুসর্গ এর মতো বিষয়গুলো যে সব সময় মিথ্যে হয় না, এটা কিছু বছর আগে না মানলেও এখন অক্ষরে অক্ষরে মানি। কারণ কিশোরীর জন্য তারানাথের সংস্পর্শে আসার পর থেকেই এমন বহু জিনিস প্রত্যক্ষ করেছি, যেগুলো বারংবার প্রমাণ করেছে সব কিছু মনের ভুল কিংবা অন্তরের মধ্যে থাকা কুসংস্কার নয়। তাই তাদের মধ্যে থাকা ভয়টা নিয়ে উপহাস করতে পারি না। তাই আমার মনের মধ্যে গজগজ করতে থাকা প্রশ্নের উত্তর খুঁজতে আমি তারানাথকে জিজ্ঞেস করি, আচ্ছা ঠাকুরমশাই, কচ্ছপের পিঠের শ্মশানের অর্থটা কি? আমি কথাটা বলতেই তারানাথ আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, আমি জানতাম তুমি আমায় এই প্রশ্নটা করবে। তারানাথের এই মনন শীতলতার, এই তীব্র তীক্ষ্ণতার বিষয়টি আমার সবচেয়ে বেশি ভালো লাগে। সে পথ চলতে চলতেই বলতে শুরু করল, গঙ্গা তটস্থ কর্মপৃষ্ঠাকৃতি দুর্লভ জমি, অর্থাৎ গঙ্গার ধারে কচ্ছপের পিঠের মতো দেখতে জমির ওপর শ্মশানের অবস্থান হলে সেই শ্মশানে তান্ত্রিকের সিদ্ধি অবধারিত বলেই মনে করেন বিভিন্ন উচ্চ পর্যায়ের তান্ত্রিক গুরুরা। তারানাথের কথার মাঝেই কিশোরী জিজ্ঞেস করে, তার মানে আপনি বলতে চাইছেন এই শ্মশানটা কচ্ছপের পিঠের মতো শ্মশান? তারানাথের কথা শুনে তেমনটা মনে হলেও আমি সাথে সাথেই বলি, না না, তা কেমন করে হয়? কারণ কচ্ছপের পিঠের মতো শ্মশান হলে তো গঙ্গা তট হতে হবে, তাই না? হ্যাঁ, একেবারেই তাই। কিন্তু এটাকে আপনার গঙ্গা তট বলে মনে হলো কেন? গঙ্গা কোথায়? হ্যাঁ, উত্তর দিকে শালবনের পর একটা নদী আছে বটে, কিন্তু সেটা তো অনেক দূর। তবে বহু বছর আগে তো নদীটা আর অত দূরে ছিল না, নদীটা তো কাছেই ছিল। তবে হ্যাঁ, তোমার ধারণাটাই একদম ঠিক, এটা কুড়মা পৃষ্ঠাকৃতি শ্মশান নয়। তারানাথের কথা শুনে আমি খানিক অবাক হয়ে জিজ্ঞেস করি, কিন্তু আপনি তো কাল রাতে বললেন কচ্ছপের পিঠের মতো শ্মশান। আমার কথাটা শুনে তারানাথ হেসে বলে, ও আচ্ছা, আমি শুধু শব্দটা উচ্চারণ করেছি বলেই তুমি বুঝে গেলে যে এটা কুড়মা পৃষ্ঠাকৃতি শ্মশান। আমি তারানাথের কথায় বুঝতে পারি অধিক কৌতূহলটা তারানাথের বিশেষ ভালো লাগেনি, সেই কারণেই সে এমন প্রশ্ন করল। আমি হেসে তাকে বলি, না মানে ওই আর কি, আসলে আমি কখনোই এমন শ্মশান সম্পর্কে কিছু শুনিনি, তাই বলতে পারেন কিছুটা আগ্রহের বশে জিজ্ঞেস করেছি। আমি তো প্রথমে একটু চমকেই উঠেছিলাম যে সে হয়তো অধিক কৌতূহলের জন্য আমার প্রতি চরম অসন্তুষ্ট, কিন্তু না, তারপর বুঝলাম তিনি নিজেই আসলে চরম বিড়ম্বনায় পড়ে আছেন।
তবে এখন কি হবে? এই প্রশ্নটা আমার মাথাতেও ঘুরে বেড়াচ্ছে। তবে মনের প্রশ্ন মনেই রয়ে যায়। তার আগেই তারানাথ বলতে শুরু করে, এই শ্মশানটি কুর্মা পৃষ্ঠাকৃতি শ্মশান নয়, ঠিকই কথা, কিন্তু এখানে যে বা যারা তন্ত্রক্রিয়া করেছে তারা কুর্মা পৃষ্ঠাকৃতি শ্মশান থেকে সিদ্ধি লাভ করা যোগ সিদ্ধতান্ত্রিক। আমি যদি খুব ভুল না করি তাহলে যে তান্ত্রিক এমন ঘটনা ঘটিয়েছে তার নখদর্পণে এই শ্যামসুন্দরপুর গ্রাম। তারানাথের কথা শুনে বুঝতে পারি যে এবার আমরা বড় কোনো গূঢ় তন্ত্র সাধকের খপ্পরে পড়েছি। কিন্তু কি সেই রহস্য, সেটাই খুঁজে বের করতে হবে। তারানাথের সাথে কথা বলতে বলতে আমরা সান্যাল বাড়িতে পৌঁছাই। নিয়ম অনুযায়ী সান্যাল বাড়ির বড় গিন্নি আগুন আর নিম ছোলার ব্যবস্থা করেছে। হিন্দু ধর্মের নিয়ম অনুযায়ী আগুনে হাত সেঁকে নিম ছোলা মুখে দিয়ে আমরা সান্যাল বাড়ির আটচালায় বসে রয়েছি। গরমের রাত, তাই আমরা কেউ আর ঘরের ভেতরে যাইনি। আটচালাতেই শয়ন নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। ফুরফুর করে মৃদু হাওয়া বইছে। রাতে স্নান করে এসে বসায় চোখ লেগে যাচ্ছে আমাদের। তারানাথের চোখে মুখে এক নিখাদ ভয়ের ছাপ স্পষ্ট। কিশোরীও যথেষ্ট চিন্তায় রয়েছে, তা বোঝাই যাচ্ছে তার চোখ মুখের অবস্থা দেখে। তিনজনেই চুপ করে নিজের গাত্র হেলিয়ে অর্ধ শোয়া অবস্থায় গ্রীষ্মের রাতের নির্জনতা উপভোগ করছি। এমন সময়ে হঠাৎ করেই তারানাথ আমাদের দুজনের উদ্দেশ্যে বলল, খুব সাবধান। ঘুমের মধ্যে স্বপ্নে কিংবা স্বচক্ষে অনেক অদ্ভুত জিনিস প্রত্যক্ষ করবে, কিন্তু খবরদার, এই আমার দিয়ে রাখা মন্ত্রগণ্ডির বাইরে বের হবে না, সে তোমাদের যত সমস্যাই হোক না কেন। আমাদেরকে কথাটা বলার সাথে সাথেই তারানাথ সশব্দে মন্ত্রের মাধ্যমে আমাদের তিনজনের চারপাশেই এক মন্ত্র দিয়ে গণ্ডি দিয়ে দেন। ওম ক্রিম হোম ক্রিম সর্বশত্রু স্তম্ভিনে ঘোর কালিকায় ফট। তারানাথের গণ্ডি দেওয়ার পর তারানাথ নিজের হাতের উপর মাথা দিয়ে দিব্যি শুয়ে পড়েন। আমরা দুজন তাকে শুয়ে পড়তে দেখে একে অপরের দিকে মুখ তাকিয়ে থাকি কিছুক্ষণ। তারপর আমাদের দুজনেরই কখন যেন চোখ লেগে যায়। নিজেরাই কিছু বুঝে উঠতে পারি না। তবে দীর্ঘক্ষণ সে ঘুম স্থায়ী হয়নি। ঘণ্টাখানেকের মধ্যেই এক বিকট তীব্র মাংস পোড়ার গন্ধে ঘুম ভাঙে আমাদের। ঘুম ভাঙার সাথে সাথেই ওই তীব্র মাংস পোড়ার গন্ধে বমি উঠে আসে। কিশোরী সেই মন্ত্রপ্রুত গণ্ডির কথা দিব্যি ভুলে গিয়ে বাইরে বের হতে চায়, যদিও দোষটা কিশোরী নয়। তীব্র উৎকট গন্ধে আমারও একেবারে যাচ্ছে তাই অবস্থা হয়েছিল। আমিও মনের ভুলে সেই একই কাজ করার জন্যে উঠতে ঘিলে তারানাথ চেঁচিয়ে বলে, আর এক পাও নাড়বে না, বমি হলে এখানেই হোক। বাতাসে মাংস পোড়ার যে তীব্র উৎকট গন্ধ ভেসে বেড়াচ্ছে সেটা আসলেই একটা ভ্রম। এটা তোমাদের এই গণ্ডির বাইরে বের করবার একটা উপায় মাত্র, বুঝলে? আপনি বলতে চাইছেন এটা একটা ফাঁদ? বলতে চাইছি না বিভূতি, বলছি, আর এটাই একদম সত্যি কথা। আমি যতক্ষণ না বুঝতে পারছি এই পরিবারের অতীত রহস্য, ততক্ষণ বুঝতে পারছি না কি বিপদ নেমে এসেছে এই পরিবারে। ঠাকুরমশাইয়ের কথা শেষ হওয়ার আগেই আমি তাকে জিজ্ঞাসার সুরে বলি, আপনি শ্মশানে ওই বৃদ্ধের কাছ থেকে কিছু জানতে পারেননি? ঠাকুরমশাই ঘাড় নেড়েই আমার প্রশ্নের নঅর্থক উত্তর দেয়। আমরা দুজনে কথা বললেও কিশোরী নিজেকে সামলে রাখতে পারেনি। সে একেবারে আট চালাতেই বমি করে যা তা অবস্থা করেছে নিজের। বিকট গন্ধে আমার শরীরটা গুলিয়ে উঠলেও আমি নিজেকে কোনো মতে সামলে নিয়েছিলাম সেই মুহূর্তে। তবে তারানাথ কোনো রকম রহস্য উদ্ধারের নাম নিশানা পায়নি। এটা শুনে চিন্তায় আমারও ভ্রুযুগল কুঁচকে ওঠে। মনে হাজারো ভাবনা ভিড় করে আসে। তখনও বাতাসে ঘুরে ফিরছে সেই মাংস পোড়া গন্ধটা। কিশোরী বমির কষ্টে কাহিল হয়ে পড়েছে। আমি আর তারানাথ বসে রয়েছি রাত জেগে। দু একটা নাম না জানা রাত জাগা পাখি ডেকে যাচ্ছে।
গ্রীষ্মের মাঝরাত, তাই নির্জনতা শীতের মতো গভীর নয়। তবুও যতটুকু নির্জনতা রয়েছে তাতেও নিজের নিঃশ্বাসের শব্দই নিজেকে মাঝে মধ্যে ভয় ধরিয়ে দিচ্ছে। ঠিক এমন সময় ঠাকুরমশাই বললেন, আমাদের বের হতে হবে, বুঝলে? যদি আন্দাজ খুব ভুল না হয় তাহলে ঘড়িতে সময় তখন রাত 2টো। কিন্তু এই সময় ঠাকুরমশাই কোথায় যাবেন? পাছে তিনি রাগ করেন তাই আমি তাকে কিছু জিজ্ঞেস করতে পারি না, শুধু বলি, সে আমি তো আপনার সাথে যাবই ঠাকুরমশাই, কিন্তু কিশোরী ও এরকম অবস্থায় কি করে যাবে বলুন তো? আমার কথা আর কিশোরীর অবস্থা দেখে ঠাকুরমশাই বলেন, হ্যাঁ, সেটাও ঠিক কথা, কিন্তু বিভূতি, এখনই তো সঠিক সময়। এখন না বের হলে অনেক দেরি হয়ে যাবে। সে না হয় কিশোরী এখানে ঘুমাক, আমি সম্পূর্ণ আটচালাকেই মন্ত্র শক্তি দিয়ে বন্ধনী করে দিয়ে যাব। আমিও হয়তো তারানাথের এই সিদ্ধান্তেই সম্মতি জানাতাম, কিন্তু আমার কিছু বলার আগেই কিশোরী অসুস্থ শরীরে উঠে বসে বলে, না, আমি ঠিক আছি, আমি আপনাদের সাথে যাব। দয়া করে আমাকে রেখে দিয়ে আপনারা চলে যাবেন না। কিশোরীকে হয়তো আমি বিশ্রাম নিতেই বলতাম, কিন্তু তার ব্যাকুলতা দেখে আমার বা তারানাথের কারোরই কিছু বলা হয়ে ওঠে না। তার সেই আমাদের সাথে যাওয়ার জন্যে ভীষণ ব্যাকুলতা দেখে আমরা একটু দমেই যাই। হয়তো কিছু বলতাম, কিন্তু তারানাথের চোখে মুখে ভেসে ওঠা ভয়ানক চিন্তার ছাপ দেখে আমিও চুপ করে যাই। রাতের গহীন আঁধারে আমরা 3 জনে সান্নাল বাড়ির বাগানে খুঁজে চলেছি রহস্যময় কোনো এক জিনিস। আদতে আমরা কিছুই খুঁজছিলাম না, খুঁজছিল ঠাকুর মশাই। আমরা শুধুই তার পিছু পিছু ঘুরছিলাম। যদি জানতাম তার কি দরকার তাহলে হয়তো খুঁজতাম, কিন্তু সে তো আমাদের কিছু জানায়নি। শুধু মনে প্রবল অস্বস্তি আর প্রচণ্ড অশান্তি নিয়ে তিনি খুঁজছিলেন। আটচালার উত্তর দিকে সান্নাল বাড়ির বাগান বেশ খানিকটা জায়গা নিয়ে তৈরি। না, শহুরে লোকেদের মতো খোলামেলা শৌখিন বাগান মোটেই নয়, বরং সে অর্থে সান্নাল বাড়ির বাগানকে ছোটখাটো একটা জঙ্গলও বলা যেতে পারে। শহুরে বাড়ির বাগানে যেমন ফুল কিংবা কয়েকটি বাছা ফলের গাছ লাগানো থাকে, এখানে তেমন রাশি রাশি ফল ফুল গাছের বাহার তো আছে বটেই। তাছাড়া শাল, সেগুন, মেহগিনির মতো বড় বড় গাছের সমাহারও রয়েছে। গাছের পাশে পাশে ঘুরতে ঘুরতে কিছুটা ক্লান্ত হয়েই তারানাথ খানিক মোটা চাদরের মতো মকমলি ঘাসের উপর বসে বলতে শুরু করে, এত ভুল তো হবে না আমার। যে কোনো বনেদি বাড়ির আটচালা সেই বাড়ির মন্দিরের সামনেই হয়, তাহলে হিসেব তো বলছে এই বাড়ির মন্দির ঠিক এইখানে। হ্যাঁ, আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এইখানটাতেই মন্দির থাকার কথা। তারানাথের কথা শুনে বেশ বুঝতে পারি বাড়ির দিক দিশায় ভুল রয়েছে। বাড়ির দিক দিশায় না হলেও মন্দিরের দিক দিশায় তো ভুল রয়েছেই। সেই সব যাই হোক, এখন কি করে কি হবে সেটাই ভাবতে হবে। আমার মতো করে হয়তো কিশোরীও ভাবতে শুরু করেছিল, তাই কিশোরী বলে, ঠাকুরমশাই, এরকমও তো হতে পারে যে এই বাড়ির কুল মন্দির কোনো কারণে ধ্বংস হয়েছিল, আর সেই কারণেই নতুন করে আটচালা তৈরি হলেও মন্দির তৈরি করা হয়নি। কিশোরীর কথা শুনে ঠাকুরমশাই কিছুক্ষণ ভাবার পর বললেন, হ্যাঁ, এমনটা হতেই পারে, কিন্তু বিষয়টা কেমন অদ্ভুত নয়? হিন্দু সম্ভ্রান্ত পরিবারে কুলদেবীর মন্দির বিনা আটচালা তৈরি হয়ে গেল। কিশোরীর কথাখানা যেমন উড়িয়ে দেওয়ার মতো নয়, তেমনি তারানাথের কথাখানাও বেশ ভেবে দেখার। আধ্যাত্মিক একটা পরিবারে মন্দির তৈরি না হয়ে তৈরি হলো কিনা আটচালা, সে তো হতে পারে না। এটা সত্যিই অবিশ্বাস্য। রাতের আঁধার তখনও বেশ গাঢ়। আমরা 3 জনে বাগানে দাঁড়িয়ে আকাশ পাতাল ভেবে চলেছি, ঠিক এমন সময় কিশোরী হঠাৎ বলে ওঠে, এই এই শুনতে পেলে? আমরা সত্যিই কিছু শুনতে পাই না, কিন্তু কিশোরী বারবার একই কথা বলে চলেছে। তোমরা শুনতে পাচ্ছ না? ওই তো ওই দিক থেকেই আসছে, ওই ঝোপের দিক থেকে। হ্যাঁ, খুব ভুল না করলে ওই ঝোপের দিকটা থেকেই আসছে। কথাটা বলেই কিশোরী সেদিকে চলে যায়।
সে একা ওই পূর্বের ঝোপের দিকে এগোচ্ছে দেখে আমরা দুজনেই সেদিকে যাই। ঠাকুরমশাই যদিও দূর থেকেই বলে তাকে, আহা কিশোরী, একা যেও না দেখি, তোমার চোখে কিন্তু সে ঘোর এখনো আছে। ঘটনার ব্যাপকতায় আমি কিছু বলার অবকাশ পাই না। ঠিকই কথা, কিন্তু মনে মনে ঠাকুরমশাইয়ের বলা কথাটা নিয়ে ভাবতে থাকি। কোন ঘোরের কথা বলছেন তিনি? কোন ঘোরের মধ্যে রয়েছে কিশোরী? না, ঠাকুরমশাইয়ের কথার মধ্যে রহস্যের গন্ধ পেয়ে আমার কৌতূহল নয়, বরং কিশোরীর জন্য ভয়ই হচ্ছিল। কিশোরীর জন্য ভয় হচ্ছিল একটাই কারণে, কারণ এর আগেও সেই সবার আগে বিপদে পড়েছিল। বেশি দিনের কথা তো নয়, সেই তপবনের রহস্য ভেদ করতে গিয়ে সে কি কাণ্ডটাই না হয়েছিল সেবার। সেই কথাই মনে ভাবতে ভাবতে এগিয়ে চলেছি আমরা। কিশোরী এগোতে এগোতে তখনও বলে চলেছে, তোমরা শুনতে পাচ্ছ না ওই যে ঘুঙুর বাজছে? স্পষ্ট আওয়াজ আসছে বনের ওই দিকটা থেকে, বনের ওই দিকটা দিয়েই তো আসছে। কিশোরীর পেছন পেছন আমরাও যাচ্ছি, কিন্তু হঠাৎ করেই কিশোরী কিছুতে একটা পা আটকে পড়ে যায়। সে পড়ে গিয়ে উঠতে চেষ্টা করছে, তখন তারানাথ বলে, ওহো কিশোরী, তুমি যে কি করো না, এই অন্ধকারে এইভাবে পড়ে গেলে তো। আমি তখন থেকে তোমাকে বলছি একটু থামো, একটু থামো, কিন্তু তুমি তো আমার কোনো কথাই শোনো না। তারানাথের কণ্ঠে দৃঢ়তা শুনে কিশোরী বুঝতে পারে সে কাজটা ঠিক করেনি। তাই সে মাথা নিচু করে বলে, আসলে ওই ঘুঙুরের আওয়াজটা, ওটা খুঁজে পাওয়ার জন্যই তো দৌড়াচ্ছিলাম। হ্যাঁ, সে না হয় ঠিক আছে, কিন্তু তুমি পড়লে কিভাবে? ঠাকুরমশাই কিশোরীকে জিজ্ঞেস করার সাথে সাথেই কিশোরী উত্তর দেয়, আমি ওই ঘুঙুরের আওয়াজ লক্ষ্য করে দৌড়াচ্ছিলাম, আমার পায়ে কিছু একটা বেঁধে গেছিল, তাই পড়ে গেছি। কিশোরীকে জিজ্ঞেস করার সাথে সাথেই নিজের কাছে থাকা দেশলাই কাঠিটা জ্বালিয়ে সে নিচের দিকে দেখার চেষ্টা করে। একটা দেশলাই কাঠির শিখা আর কতক্ষণের, তবে খানিকক্ষণের দেশলাই কাঠির আলোয় বিশেষ কিছু যদিও দেখা যায় না। শুধু বাগানের মাটি খানিক ভিজে থাকায় এইটুকুই স্পষ্ট বোঝা যায়, সেখান থেকে বেশ বড় আয়তনের কিছু নিজের দেহকে টেনে নিয়ে গেছে। কিন্তু বস্তুটি দর্শন না করতে পারা পর্যন্ত কিছুতেই বুঝতে পারা যাচ্ছে না যে বস্তুটি আসলে কি। আমি কিংবা আমরা দুজনে হলে হয়তো আর ঝোপের দিকে এগিয়ে দেখতাম না যে কি আছে, কিন্তু যেখানে স্বয়ং তারানাথ উপস্থিত, সেখানে তো ঝোপের ভিতরে কি আছে সেটা না দেখে সে ছাড়বে না। তাই সে ঝোপের দিকে এগিয়ে যায় খানিকটা। একের পর এক দেশলাই জ্বালিয়ে সে এগোচ্ছে, আর তার সাথে সাথে আমরা। আর সত্যিই পা 10 এগোনোর পরে আমরা যা দেখলাম তাতে সত্যি বলছি চক্ষু সার্থক। গাঁয়ের ছেলে হওয়ায় অনেক কিছু দেখেছি, কিন্তু তাই বলে এমন জিনিস দেখব তা একেবারেই আশা করিনি। সত্যি বলতে কি, এত বড় কচ্ছপ কখনোই চোখে দেখিনি। আমি আর কিশোরী কচ্ছপ দর্শনের পর একটু উচ্ছ্বাসিত হয়ে উঠি। আমরা কেন, আমাদের জায়গায় যে থাকবে সেই উচ্ছ্বাসিত হবে, আর এটাই স্বাভাবিক। তবে আমরা উচ্ছ্বাসিত হলেও তারানাথ ডুব দেয় গভীর কোনো এক চিন্তায়। তার সেই গভীর চিন্তা দেখে আমাদের মনে শঙ্কার সুর বেজে ওঠে। আমি তাকে জিজ্ঞেস করি, কি হয়েছে ঠাকুরমশাই? কোনো দিশা পেলেন বুঝি? না, কোনো দিশা পাইনি তোমাদের ঠাকুর মশাই, বরং আরো গভীর বক্রজালের সংকেত পেয়েছেন। কি তাই তো ঠাকুর মশাই? বয়স্ক অথচ দৃঢ় কঠিন কণ্ঠ শুনে প্রথমেই বুঝতে পেরেছিলাম কে এসেছেন, কিন্তু তিনি এত রাতে কেন আসবেন এটা ভেবেই চক্ষুকর্ণের বিবাদ ভঞ্জনের জন্যেই আমি পিছু ফিরে তাকাই। সত্যিই মাধববাবুর পিতা এসে দাঁড়িয়েছেন আমাদের পশ্চাতে। ওনাকে দেখে আমাদের দুজনের সাথে সাথে ঠাকুর মশাইও বেশ অবাক হন। তিনি বলেন, এ কি সান্যাল মশাই, আপনি এই সময় এখানে? ভদ্রলোক বয়স্ক হলেও তার কথার মার প্যাঁচ দারুণ দৃঢ়। তিনি বললেন, আমায় তো আসতেই হতো, না হলে এই বাড়ির ঘন কালো অন্ধকার অতীত সম্পর্কে তোমরা জানবে কেমন করে?
আর ওই যে একটু আগে যাকে দেখেছ, সেই বা এখানে কেন, সেইটাই বা কেমন করে জানবে? বৃদ্ধ সান্যাল মশাইয়ের মুখে অতীতের কথা শুনে ঠাকুর মশাইয়ের অনুসন্ধিৎসু চোখ চিকচিক করে ওঠে। তখনও ভোরের আলো ফোটেনি, অন্ধকারেই ঢেকে আছে চারিপাশ। বাতাস বইছে নিজের মতন। কিছু কিছু পাখিরাও জেগে উঠেছে, তাদের ডাক ভেসে আসছে ক্ষণে ক্ষণে। আমরা চারজনে সান্যাল বাড়ির আটচালায় বসে বাড়ির গৃহস্বামী অর্থাৎ মাধববাবুর পিতা বলতে শুরু করেছেন। বাবা ঠাকুর, এ পরিবার এক অন্ধকার দোষে ছেয়ে রয়েছে। হাজার চেষ্টা করেও আমরা এই পরিবারকে অভিশাপ মুক্ত করতে পারিনি। দোষ হয়তো খানিকটা আমার পূর্বপুরুষে, তাদের জন্যই আমরা সন্তানরা ভুগছি। কিন্তু তাদেরই বা কি করার ছিল বলো তো? সবাই তো চায় সংসারে সুখ শান্তিতে ভরে যাক, কিছুটা তেমনই হচ্ছিল। এই পরিবার কর্তা কেন্দ্রিকই ছিল বরাবর। পরিবারের কুলদেবী ছিলেন স্বয়ং মহালক্ষ্মী, যার পুজো কোনো মূর্তিতে হতো না, কূর্ম পৃষ্ঠাকৃতি সরায় আঁকা পটে হতো। ভদ্রলোকের কথা শুনে তারানাথ নিজের থেকেই বলে উঠল, আর সেই কারণেই তার বাহনরূপী এই কচ্ছপের দর্শন পেয়েছি। কিন্তু সান্যাল মশাই, তাহলেও এই পরিবারের ঠাকুর মন্দির তো নিশ্চয় ছিল। আর আমি যদি খুব ভুল না করি, তাহলে ওই আটচালার উত্তর দিকেই হওয়ার কথা সেই মন্দির। হ্যাঁ বাবা ঠাকুর, আপনি যথার্থই অনুমান করেছেন, কিন্তু সবটাই অদৃষ্ট। এই পরিবারে আজ যার গৃহস্বামী হওয়ার কথা ছিল, সেই বিরাট সান্যালের করা পাপের প্রায়শ্চিত্ত আমরা সকলে করছি। সান্যাল মশাইয়ের মুখে তার জ্যেষ্ঠ ভ্রাতার নামটা শুনে আমাদের সাথে সাথে এক কথায় ঠাকুর মশাইও একেবারে থমকে যায়। যদিও শুধু ঠাকুর মশাই নন, আমরাও বেশ থমকেই যাই। মনে মনে একটাই প্রমাদ গুনি, এই বিরাট সান্যাল কোনোভাবে সেই বিরাট তান্ত্রিক নন তো? আমি যা ভেবেছিলাম কিশোরীও হয়তো সেটাই ভাবছিল, তাই সেও আমার দিকেই শঙ্কামূলক দৃষ্টিতে তাকিয়েছিল। কিশোরীর সাথে কম দিনের তো আলাপ নয়, তাই ওর চোখে সেই শঙ্কাটা কিসের সেটা বুঝতে মোটেও অসুবিধা হয় না। কিন্তু এটাও ভাবি যে নাম এক হলেই কি আর মানুষটা এক হয় নাকি? হতেই পারে দুটো মানুষ একেবারে আলাদা, আবার নাও হতে পারে। যতই বিপদের ডঙ্কা বাজুক না কেন, মনকে সবসময় বোঝাতে হয়, না কিচ্ছু হয়নি, সব ঠিক আছে। কিন্তু মনকে বোঝালে কি হবে? যা হবার তা তো হবেই। তাই আমাদের সকলের ভাবনাই থমকে দিয়ে সান্যাল কর্তা বলতে শুরু করলেন, আমার জেঠু এবং আমার বাবার সম্পর্ক ছিল খুব ভালো। বাবা এবং জেঠুর বয়সের তেমন তফাৎ না থাকায় তাদের বিবাহ এবং আমাদের জন্মকালের বিশেষ পার্থক্য ছিল না। আর ঠিক সেই কারণেই আমার জ্যেষ্ঠ ভ্রাতা এবং আমার একসাথেই উপনয়ন হয়। আর সেটাই ছিল এই সান্যাল পরিবারের সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়া অন্তিম উপনয়ন। তারপরে যতগুলো উপনয়ন হয়েছে, সব উপনয়নেই কিছু না কিছু অনর্থ ঘটেছে। আমার দুই ছেলের যুগ্ম উপনয়নের দিন যেমন আমাদের পরিবারে নেমে এসেছিল এক চরম অভিশাপ, আমার দুই পুত্রের যুগ্ম উপনয়নের ঠিক যোগ্য পবিত্র ধারণের সাথে সাথেই আমার মায়ের অস্বাভাবিক মৃত্যু ঘটে। ভদ্রলোকের কথার মাঝেই তারানাথ তাকে জিজ্ঞেস করেন, কিভাবে হয়েছিল আপনার মায়ের মৃত্যু? তারানাথের প্রশ্নে সান্যাল কর্তাকে নিবিড় থাকতে দেখে তারানাথ আবারও বলতে শুরু করে, জানি জানি মৃত্যু মানে দুঃখ আর শোক, আর মাতৃ শোকের মতো আর দুঃখজনক কিছু হয় না, সেটা আমি জানি। কিন্তু কি বলি বলুন তো?
এই পরিবারের শির সম্মুখে দণ্ডায়মান বিপদ সম্পর্কে আমার জানাটা ভীষণ দরকার। তারানাথের কথাটা শেষ হওয়ার আগেই ভদ্রলোক বললেন, না বাবা ঠাকুর, আপনি ঠিকই বলেছেন। আপনি ঠিকই বুঝেছেন, আমার মায়ের মৃত্যু পুড়েই হয়েছিল। ভদ্রলোকের কথা শুনে তারানাথেরও ভ্রু কুঁচকায়। কিছুক্ষণ চুপ করে বসে থাকেন তিনি। তারানাথের চুপ করে থাকাটা আমাদের সাথে সাথে বয়স্ক ভদ্রলোকের চিন্তার কারণ হয়ে ওঠে। আমাদের সাথে সাথে তিনিও নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে থাকেন তারানাথের দিকে। তারানাথ ক্ষণিক চুপ করে থাকার পর দৃঢ় দৃষ্টিতে জিজ্ঞেস করেন, কি হয়েছিল আপনার দাদার? ওনার উপনয়নে কি ওনার সম্মতি ছিল না? তারানাথের প্রশ্নের সাথে সাথেই ভদ্রলোক একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বলেন, এত বছর লুকিয়েছি, কতটা পেরেছি জানি না। অন্তত লুকানোর চেষ্টা করেছি তো বটেই, কিন্তু আর নয়, আজ আপনাকে সবই বলবো। এই পরিবারের জন্য আমার জ্যেষ্ঠ ছিল এক চরম অভিশাপ, আর তার থেকে বড় অভিশাপ ছিল আমার জেঠু। শুনেছি বিবাহের পর তার স্ত্রী প্রথম প্রসব করেছিলেন কন্যা সন্তান। যদিও প্রথমে তিনি কন্যা সন্তানের পিতা হওয়ার জন্য কখনোই কোনো বিরূপ মন্তব্য করেননি, কিন্তু তৎপরবর্তী সময় যখন আমার বাবা মায়ের বিবাহ সম্পন্ন হলো, তখন থেকে তার মনোবৃত্তির পরিবর্তন হয়। তার মনের সকল মায়া, মমতা, পারিবারিক স্নেহ সব কিছুই বদলে যায় ধন সম্পত্তির চরম লালসায়। তার মনে চরম হিংসা জন্ম নেয়। তার মনে হয় যে তার একমাত্র শিশু কন্যা নাকি তার জীবনে দুর্ভাগ্য বয়ে এনেছে। যেভাবেই হোক পুত্র সন্তানের পিতা তাকে হতেই হবে। তার সেই বদল কেউ মেনে নিতে পারেনি। তার পুরনো স্নেহময় রূপের বদলটা কেউই মেনে নিতে পারেনি। তবে মেনে নিতে কষ্ট হলেও সকলকে সেই সব অনাচার বাধ্যতামূলকভাবেই মানতে হয়েছিল। জেঠুর অমন বদলে পরিবারের সকলেই নাকি মারাত্মক চমকে উঠেছিল। সব থেকে বেশি কষ্ট পেয়েছিলেন জেঠিমা। পিসি, ঠাকুমা এদের কাছেই শুনেছি জেঠু নাকি প্রথমে এতটাই অমায়িক ছিল যে তার চুরি মেলা ছিল ভার। তাই স্ত্রীর সাথেও তার সম্পর্ক ছিল ভীষণ ভালো। তবে সবার প্রতি সম্পত্তি বিদ্বেষ নিয়ে বাজে ব্যবহার শুরু করলেও শুরুতেই সে কখনো স্ত্রীর সাথে বাজে ব্যবহার করেনি। কিন্তু মেয়ে জন্মানোর বছরখানেক পরেও যখন জেঠিমা দ্বিতীয়বারের জন্য সন্তান সম্ভব হচ্ছিলেন না, তখন থেকেই জেঠিমার সাথে তার বিদ্বেষ শুরু হয়। বাড়ির ধর্মপুরোহিতের কুমারী মেয়ের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ে জন্ম হয়েছিল এক এ বংশের জ্যেষ্ঠ পুত্র বিরাট সান্যালে। সেই সময় সমাজ, গ্রামবাসী সকলের কাছে সান্যাল বাড়ির সম্মান রক্ষার্থে কেউই কাউকে কিছু বলার সাহস পায়নি। এমনকি গ্রামবাসীর চোখে তুলো দেওয়ার জন্য ধর্মপুরোহিতের মেয়েকে বাড়ি বন্দি করা হয় এবং জেঠিমাকে অনিচ্ছা সত্ত্বেও গর্ভবতী সেজে থাকতে হয়। কিন্তু চোখে ধুলো দেবে বলেই কি হার দেওয়া যায়? কথায় আছে না, দেওয়ালেরও কান আছে। তাই সান্যাল বাড়ির সমস্ত কথাই হাওয়ায় ভেসে গায়ের কোনায় কোনায় পৌঁছে গেল। তবে এ গায়ে, পাশের গায়ে, সর্বত্রই এই পরিবারের সমস্ত খবর ছড়িয়ে পড়লেও গায়ের কেউই প্রকাশ্যে এই বাড়ির কাউকে সেই সমস্ত কথা কখনোই জিজ্ঞাসা করতে পারেনি। তাই এই পরিবারের লোকও ভীষণ বহাল তবিয়তে ছিল এতকাল। কেউ কখনো এই পরিবারের পাপ নিয়ে মাথা ঘামায়নি। কিন্তু এবারে যা হলো তাতে আর কিছুই লুকিয়ে রাখা গেল না।
কারণ আমি জানি পারলে একমাত্র আপনি পারবেন বাবা ঠাকুর। তাই তো ছোট খোকাকে আমি বারংবার বলেছিলাম নিজে গিয়ে আপনাকে নিমন্ত্রণ দিয়ে আসতে, কারণ এই উপনয়নে যে আপনাকে আমার ভীষণ দরকার ছিল। কিন্তু বিধি লিপি কে খণ্ডাবে বলুন তো? সেই যা হবার ছিল তাই হলো। তবে যা হয়েছে তার থেকে আমাদের পরিত্রাণে একমাত্র উপায় হলো আপনিই করতে পারেন আমাদের উদ্ধার। ভদ্রলোকের কথা আমরা হাঁ করে শুনলেও তারানাথ তাকে তৎক্ষণাৎ প্রশ্ন করে, আপনি আমাকে চিনতেন? মানে জানলেন কেমন করে? তারানাথের কথায় ভদ্রলোক হেসে বলে, এ আর কি এমন কঠিন কাজ? একই জেলার জন্ম আমাদের, খালি গাঁ দুটোই যা আলাদা। আপনাকে আমি না চিনলে তো এটা মানতে হবে যে আমি ছোট খোকার বাপ নয়, ছোট খোকা আমার বাপ। ভদ্রলোকের কথাগুলো একটু অন্যরকমই ঠেকে আমার কাছে। শুধু আমার একার নয়, আমাদের সকলেরই একটু অন্যরকম লাগে। কিশোরীও আমার দিকে তাকিয়ে আছে আর আমি তারানাথের দিকে। তারানাথ ভদ্রলোকের কথা শুনে শুধু মৃদু হাসে বলে মনে হয়। তার হাসিটা পরিষ্কার বুঝতে না পারলেও খানিক পরে বলা কথাটাই বুঝতে পারি। সে সান্যাল কর্তার উদ্দেশ্যে বলছে, তার মানে আপনি জানতেন যে এবারেও মাধববাবুর পুত্রের উপনয়নের দিন সমস্যা হবে, আপনি সেটা জানতেন তাই তো? তারানাথের এমন কঠিন প্রশ্নে শুধু আমরা নই, ওই ভদ্রলোকও চমকে ওঠেন। আমতা আমতা করে তিনি বললেন, হ্যাঁ, তা বলতে পারেন। আসলে পাপ তো আর বাপকেও ছাড়ে না। আর আমি আমি তো নিমিত্ত মাত্র। ভদ্রলোক যে মার্জিত সংকুচিত হয়ে কথা বলছে সেটা আমরা যে ঠিকই বুঝেছিলাম, সেটা তারানাথের কথায় স্পষ্ট হয়ে গেল। তারানাথ ভদ্রলোকের কথা শেষ হতে না হতেই বলে, এতক্ষণে আপনি যতটুকু অতীত ব্যক্ত করলেন তাতে তো তেমন কোনো ইঙ্গিত আমি পাইনি। আপনি নিঃসংকোচে বলুন। তারানাথের দৃঢ়তা সম্পন্ন কথা বুঝতে পেরে তিনি সশব্দে একটা দীর্ঘশ্বাস নিয়ে বলতে শুরু করেন, ধর্মপুরোহিতের মেয়ে এক কাল বৈশাখী ঝড়ের সন্ধ্যায় জন্ম দেন এক পুত্র সন্তানের। জন্ম মুহূর্তেই বাড়ির সামনে ঈশান কোণের ব্রাহ্মণ নারকেল গাছ বজ্রের আঘাতে ভস্মীভূত হয়ে যায়। পরিবারের সকলেই ভয়ে সংকুচিত হয়ে ওঠে। প্রসবের পর মুহূর্তেই ধর্মপুরোহিতের মেয়ে প্রাণ ত্যাগ করে। আর একমাত্র মেয়ের এই পরিণামের কারণে পরিবারের ধর্মপুরোহিত বাড়ি ত্যাগ করেন। শুধু এ বাড়ি নয়, এই গ্রামই ত্যাগ করেন। যদিও একমাত্র মেয়ের এই পরিণামের পর তার এই সিদ্ধান্ত নেওয়া যথাযথ। পুরোহিত এবং পুরোহিত পত্নী বাড়ি ছেড়ে তো পরিত্রাণ পান, কিন্তু এই পরিবার, সে তো তার পরিবারের জ্যেষ্ঠ পুত্রের ঔরসজাত প্রথম সন্তান, তাকে তো ত্যাগ করতে পারে না। তাই আমার ঠাকুরমা অর্থাৎ সান্যাল পরিবারের তৎকালীন গিন্নি আমার জেঠিমাকে নিধান দেন ওই পুত্রকে যেন নিজের পুত্ররূপে গ্রহণ করা হয়। সেই থেকেই নিজ পুত্ররূপে জেঠিমা তার লালন পালন করে। নিশ্চিন্তে কেটে যায় বছর দুয়েক। ততদিনে আমিও ভূমিষ্ঠ হয়েছি আমার মায়ের কোলে। বেশ কাটছিল সময়, কিন্তু হঠাৎ করেই এক দ্বীপ্রহরে সান্যাল বাড়ির আকাশে গ্রহণ লাগল। সেদিন ছিল বৃহস্পতিবার। তার 3 আগের থেকেই জ্বরে ভুগছিল এই বাড়ির একমাত্র কন্যা গায়ত্রী। আর সে কারণেই দুশ্চিন্তায় ছিল জেঠিমা।
বৈদ্য এসে দেখে গিয়েছিল দিদিকে, কিন্তু বেলা যতই বাড়ছিল ততই জ্বরের ঘোর বেড়েই চলেছিল, আর মেয়ে বেহুশ হয়ে যাচ্ছিল। গোটা শরীর ফ্যাকাশে হয়ে যাচ্ছিল। চিন্তায় জেঠিমা মেয়ের কাছেই বসেছিল। আর ঠিক সেই সময় 3 বছরের দস্যি ছেলে বিরাট ঠাকুমার সুপারি খাওয়ার জাতিটা নিয়ে খেলা করতে করতে আঙুলের কোণটা কেটে ফেলল। আর সেইটাই সান্যাল পরিবারের ভাগ্যাকাশে গ্রহণ ঘটায়। জেঠুপুত্র সন্তানকে কাছে পাওয়ার পর থেকেই তার ধ্যান জ্ঞান জুড়ে শুধু তার ছেলেই বিরাজ করত। মেয়ের জন্য তার কোনো চিন্তাই ছিল না। যথারীতি দিদির শারীরিক অবস্থার অবনতির কথা জেনেও তিনি নির্বাক ছিলেন। মনের কোনো পরিবর্তনই ঘটেনি। কিন্তু দস্যি ছেলে জাতিতে আঙুলের একটা কোণা কেটে ফেলেছে, এর পরিণাম হয় ভয়ঙ্কর। সমস্ত দোষ গিয়ে পড়ে জেঠিমা এবং তার রুগ্ন মেয়ে গায়ত্রীর ওপরে। জেঠুর ওপরে বোধহয় সেই সময় কাল ভর করেছিল। ছেলের হাত কাটার জন্য মেয়েকে দায়ী করে। সে বোঝে যে মেয়ের জন্যই জেঠিমা দাদাকে দৃষ্টির মধ্যে রাখতে পারেনি। তাই সে মনে করে যে মেয়ে যদি না থাকে তবে জেঠিমা তার ছেলেরই দেখাশোনা করবে। জেঠুর চিন্তানুযায়ী সেই তারপরে এই পরিবারের রাশ টেনে ধরবে। তাই ছেলেকে যোগ্য করে তোলাই তো তার একমাত্র কাজ হওয়া উচিত। আর সেই কারণেই অসুস্থ মেয়েকে সেই দ্বীপ্রহরে বাড়ির চূড়াদিঘির পাড়ে বেলগাছের তলায় নিজ হস্তে বলি দেন তিনি। আর সেই ঘটনা নিজ চোখে দেখে জেঠিমা সহ্য করতে না পেরে চূড়াদিঘির অতলেই নিজেকে তলিয়ে দেন। সেই থেকেই শুরু হয় সান্যাল পরিবারের ধ্বংসের লীলা। জেঠিমা মৃত্যুর পরে জেঠুর কাছে মানুষ হয় আমার দাদা। জেঠুর মনে সেই লোভ লালসা একেবারে তার অন্তর মস্তিষ্কে বসে যায়। দিন যায়, রাত যায়, সময় নিজের মতো এগিয়ে যায়। আমরা দুজনেই বড় হতে থাকি। আমি সাধারণত পরিবারের আধ্যাত্মিকতার মধ্যেই বড় হই, আর সে পরিবারের মধ্যে থেকেও বড় হয়ে ওঠে এক অদ্ভুত হিংসা আর বিদ্বেষের মধ্যে। গুরুদেব নিধান দিয়েছিলেন, জ্যেষ্ঠের জন্ম সময় রাহুর প্রভাবের জন্য সে এমন হয়ে উঠেছে। সামান্য ক্রিয়া করলেই তা ঠিক হয়ে যাবে। জেঠু তা কখনোই করেননি, বরং সবেতেই তাকে প্রশ্রয় দিয়েছিলেন। কিন্তু যখন জানতে পারলেন যে পরিবারের ছেলের উপনয়ন না হলে সে পরিবারের কোনো দায়িত্ব সে পাবে না, তাই একমাত্র পরিবার সম্পত্তির অধিকারের জন্যই আমার সাথে তারও উপনয়নের আয়োজন করেন। উপনয়নও শুরু হয়। যজ্ঞোপবীত ধারণ করি আমরা একসাথে। আর তারপরেই ঘটে অনর্থ। স্বাভাবিকভাবে প্রদীপের আগুনে আঁচল ধরে গিয়ে আমার ঠাকুমা মারা যায়। আর তার সাথে সাথেই আমাদের পরিবারের কুলদেবী মা মহালক্ষ্মী পাতালে গমন করেন। সেই থেকেই এই পরিবারের উপনয়ন অভিশপ্ত। গুরুদেব যদিও ওই যুগ্ম উপনয়নের মত দেননি, শুধুমাত্র জেঠুর ক্ষমতার জন্যই সেই উপনয়নের আয়োজন হয়েছিল, আর তাতেই ঘটেছিল অনর্থ। গুরুদেব বলেছিলেন, পাতালে দেবী বন্দি করেছেন নিজেকে। যদি কেউ দেবীকে মুক্ত করেন তবেই নাকি এই পরিবার মুক্ত হবে। তারানাথ সমস্ত কথাটা শুনছে, আর ভদ্রলোক বলছেন, এমন সময় এক ঘুরন্ত ঝড় এসে উলট পালট করে দিয়ে যায় সবটা।
সান্যাল মশাইয়ের মুখ দিয়ে রক্ত বেরোতে শুরু করে। দেবী মহালক্ষ্মী প্রবল শক্তিশালী, রাহু শক্তির কাছে বন্দী বাবা ঠাকুর। সেই পাতাল লোকে সেথায় যাওয়ার পথ পাবেন এই জোড়া দিঘির গভীর দক্ষিণ দিশায়। আমায় সে বলেছে পারলে আপনিই পারবেন। ভদ্রলোক এ ইঙ্গিত এর আগেও দিয়েছেন যে তিনি ঠাকুর মশাইয়ের কথা এর আগে কারোর কাছে শুনেছেন, আর সেই কারণেই তারানাথ তাকে এবার জিজ্ঞেস করে, কে বলেছে আপনাকে? সে অতি কষ্টেও কোঁত পেড়ে বলে, আমার সময় শেষ হয়েছে বাবা ঠাকুর, দেরি করবেন না, এগিয়ে যান, আপনি উদ্ধার করুন আমার নাতিকে, উদ্ধার করুন দেবী মহালক্ষ্মীকে। তারানাথ বোধহয় বুঝেছিল তাকে কি করতে হবে, তাই অতি প্রয়োজনীয় বিষয়টা জেনে নিতে বলে, কে বলেছে আমি পারবো? ভদ্রলোকের মুখ থেকে বদ রক্ত বেরিয়ে আসছে, চোখ ঠেলে বাইরে চলে এসছে, তাও তিনি অতি কষ্টে জিভ বের করে বলে, অমর জীবন বলেছে। এই নামটার সাথে আমরা কম বেশি দুজনেই পরিচিত, তাই আমরা দুজনেই তাকাই তারানাথের দিকে। তারানাথ শুধু আমাদের দৃষ্টি লক্ষ্য করে বলে, আবার গুরু দায়িত্ব দিয়েছে সে। এবার সাথী তোমরা, এবার আমাদের যেতে হবে পাতাল লোকে। ঠাকুরমশাই কথাখানা বলার সাথে সাথেই আমরা দুজন বলি, হ্যাঁ নিশ্চয়ই, আমরা যাচ্ছি তো। অমর জীবন কথা দিয়েছে যখন, তখন তো আমাদের যেতেই হবে। এবার যাত্রা আরও বেশি রোমাঞ্চকর হতে চলেছে। ঠাকুরমশাইয়ের পাতাল যাত্রা কেমন হয় জানতে কান পাততে হবে পরের পর্বে। রাজপ্রতাপের ঠেকে আপনারা শুনছেন প্রজেক্ট পাসিং শো সিজন 9-এর দ্বিতীয় গল্প, বিষ্ণুপুরে বিভীষিকা। এই সিজনের তৃতীয় গল্পটি নিয়ে আসবো আমরা খুব শীঘ্রই। গোটা সিজনটির লেখিকা সুচরিতা কাঁড়ার নস্কর, তার কাছে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। এই গল্পের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছে নীল, নিরুপম, অতনু এবং আমি আপনাদের রাজপ্রতাপ বসু। গল্পটি কেমন লাগলো তা জানাতে ভুলবেন না আপনাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে। রহস্য কিন্তু ক্রমশ ঘনীভূত হচ্ছে। আপনারা সঙ্গে থাকলে একে একে আমরা এগিয়ে যাব প্রজেক্ট পাসিং শো সিজন 9 নিয়ে। তাই সঙ্গে থাকুন, সুস্থ থাকুন এবং শুনতে থাকুন রাজপ্রতাপের ঠেক। যারা যারা ঠাকুরমশাইয়ের গল্প শুনতে পছন্দ করেন তাদের কাছে আমাদের চ্যানেলের লিংক পাঠিয়ে দিয়ে আমাদের চ্যানেলকে আরও বর্ধিষ্ণু করে তুলুন। আজকের মতো তবে এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি ফিরব প্রজেক্ট পাসিং শো সিজন 9-এর তৃতীয় গল্পটি নিয়ে। ততদিন পর্যন্ত সুস্থ থাকুন, সঙ্গে থাকুন এবং শুনতে থাকুন আপনাদের প্রিয় গল্পের চ্যানেল রাজপ্রতাপের ঠেক। ধন্যবাদ।